Hello everyone and welcome back to my channel. NEP 2020 সিলেবাস অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েটের আন্ডারে সেমিস্টার ওয়ানের যে সমস্ত স্টুডেন্টস আইডিসি এবং সিভি এর পেপার হিসেবে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা সায়েন্সকে চুজ করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আইডিসি এবং সিভি এর সিলেবাস অনুযায়ী এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইডিসি সিলেবাস, আর আইডিসি সিলেবাস আর সিভি এর সিলেবাস মোরলেস সেম। তো আমি এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ইউনিট 5 পর্যন্ত রয়েছে অ্যাকর্ডিং টু আইডিসি সিলেবাস। ইউনিট 1 এ ন্যাচারাল রিসোর্সেস, বায়োটিক অ্যান্ড ওয়াটার রিসোর্সেস, সয়েল অ্যান্ড মিনারেল রিসোর্সেস, এনার্জি রিসোর্সেস অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট রয়েছে। টোটাল 5টা ইউনিট। এটা হচ্ছে আইডিসি সিলেবাস, আর আইডিসি এবং সিভি এর সিলেবাস মোরলেস সেম। আইডিসির 40 মার্কসের এক্সাম হবে রিটেনটা, আর 60 মার্কসের এক্সাম হবে সিভি। এটা দুটোই কিন্তু রিটেন এক্সামের কথা বললাম। ফুলটা তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা চেক করে নিতে পারো। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত স্টুডেন্টস আইডিসি এবং সিভি এর পেপার হিসেবে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা সায়েন্সকে চুজ করেছো, এবং তোমরা প্রত্যেকেই জানো যে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ওয়ানের এক্সাম এখনো পর্যন্ত হয়নি, আগামী 1 থেকে 2 মাসের মধ্যে হবে। তো যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা আগামী 1-2 মাসের মধ্যে সেমিস্টার ওয়ানের এক্সাম দিতে চলেছ তাদের জন্য কিন্তু আজ থেকে আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করব আমার চ্যানেলে ভীষণ ইনফরমেটিভ এবং ইউজফুল হতে চলেছে। কারণ পরীক্ষাতে যে সমস্ত কোশ্চেন্স তোমাদের আসবে সেই সমস্ত কোশ্চেন্সের বেশ কিছু মডেল এবং সাজেশনস প্রত্যেকটা ইউনিট ধরে ধরে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলে, তো একদম স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রত্যেকটা ভিডিওতে আমি এক একটা ইউনিট তোমাদের ক্লিয়ার করব। এরকম প্রত্যেকটা ইউনিট শেষ হয়ে যাওয়ার পর আবার আমি সেই সেম ইউনিট ধরে ধরে আবার মডেল কোশ্চেন্স পেপার তোমাদের সামনে ভিডিওতে রাখবো। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা ইউনিট 4 এ রয়েছে, এনার্জি রিসোর্সেস। তো চলো আজকের ভিডিওতে এনার্জি রিসোর্সেস কি কি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন্স তোমাদের আগামী সেমিস্টার ওয়ানে আইডিসি এবং সিভি এর মধ্যে আসতে চলেছে একবার দেখে নিই। জীবাশ্ম জ্বালানি থেকে যে শক্তি নির্গত হয়, জীবাশ্ম জ্বালানি থেকে শক্তি নির্গত কখন হয়? এখানে 4টে অপশনস তোমাদেরকে দেওয়া রয়েছে। যখন পাম্প করা হবে, কুল করা হবে, পোড়ানো হবে বা প্রেসারাইজ করা হবে। কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি যে যে কোশ্চেন্স গুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দিচ্ছি, ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনে দিচ্ছি, কারণ প্রচুর স্টুডেন্টস ইংলিশ মিডিয়ামে থাকে, প্রচুর স্টুডেন্টস বেঙ্গল মিডিয়ামে থাকে। বোথ মিডিয়ামের স্টুডেন্টস যাতে আমার ভিডিওগুলো ক্লাসগুলো ফলো করতে পারো এবং পরীক্ষাটা যাতে খুব ভালো করে স্মুথলি তোমরা পাস করতে পারো, ভালো স্কোর বা মার্কস আনতে পারো, তার জন্য দুটো ল্যাঙ্গুয়েজে আমি তোমাদের কাছে কিন্তু ভিডিওর মাধ্যমে আনছি। তো প্রথমে কোশ্চেনটা হচ্ছে, এনার্জি ইজ রিলিজড ফ্রম ফসিল ফুয়েলস when they are pumped, cooled, burned and pressurized। সঠিক উত্তরটি হলো জীবাশ্ম জ্বালানি থেকে শক্তি তখনই উৎপন্ন হয় যখন এটাকে পোড়ানো হয়। এবং এই কোশ্চেন রিলেটেড একটা এক্সপ্লানেশন তোমাদেরকে দিয়ে রাখি যে জীবাশ্ম জ্বালানি হলো এক ধরনের জ্বালানি, কারণ তাদেরকে যখন পোড়ানো হয় বা বা বার্ন করা হয় সেখান থেকে হিট এনার্জি রিলিজ হয়। আর জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলস এর বেশ কিছু এক্সাম্পল হলো কোল, অয়েল, ন্যাচারাল গ্যাস। তো এই কোশ্চেনটা থেকে বা এই প্রথম যে স্লাইডটা সেটা থেকে তোমরা 3টে কোশ্চেন নোট ডাউন করে রাখতে পারো যে ফসিল ফুয়েলস তখনই নির্গত হয় বা ফসিল ফুয়েলস থেকে এনার্জি তখন রিলিজ যখন এটাকে বার্ন করা হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলস এর বেশ কিছু এক্সাম্পল হলো কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস। এবং জীবাশ্ম জ্বালানি যখন বার্ন করা হয় তখন কি শক্তি উৎপন্ন হয়? হিট এনার্জি বা তাপ শক্তি। এই 3টে কোশ্চেন তোমাদের কিন্তু আসতে পারে সিবিএ বা আইটিসির পেপারে। সেকেন্ড কোশ্চেন, দ্য মোস্ট নিউক্লিয়ার ফুয়েল বা পৃথিবীতে সব থেকে বেশি যে ব্যবহৃত পারমাণবিক জ্বালানিটি হলো থোরিয়াম 222, থোরিয়াম 238, ইউরেনিয়াম 235 নাকি প্লুটোনিয়াম 239? সঠিক উত্তরটি হলো ইউরেনিয়াম 235।
তো এখানে দেখো যে সর্বাধিক ব্যবহৃত পারমাণবিক জ্বালানি হলো ইউরেনিয়াম-235, যেটা কিনা একটা রেডিও অ্যাক্টিভ মেটালস। এখান থেকে তোমরা নোট ডাউন করে রাখতে পারো, একটা রেডিও অ্যাক্টিভ মেটালস এর এক্সাম্পল হলো ইউরেনিয়াম-235। আবার দেখো লেখা আছে যে নিউক্লিয়ার ফুয়েলস এর মতো ইউরেনিয়াম কিন্তু যখন পোড়ানো হয় তখন কিন্তু কোন রকম কোনো এনার্জি রিলিজ হয় না। নেক্সট কোশ্চেন, তরঙ্গ শক্তি উৎপাদনে কোন শক্তি ব্যবহৃত হয়? পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, সোলার এনার্জি নাকি উইন্ড এনার্জি? সঠিক উত্তরটি হলো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। ভূপৃষ্ঠে ঢেউয়ের কারণে সাগরের জলে ওঠে এবং পড়ে যে ওয়েভ মেশিনস, যেটা কিনা কাইনেটিক এনার্জি হিসেবে ইউজ করছি, সেটা ইন দিস মুভমেন্ট টু ড্রাইভ ইলেকট্রিসিটি জেনারেটরস। আর এই ওয়েভ এনার্জিকে আমাদের সমুদ্র শক্তি বা ওশিয়ান এনার্জিও বলা হয়ে থাকে। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি যে তরঙ্গ শক্তি বা ওয়েভ এনার্জি উৎপাদনে কাইনেটিক বা গতিশক্তি উৎপন্ন হয়ে থাকে, আর এই তরঙ্গ শক্তি বা ওয়েভ এনার্জি ওশিয়ান এনার্জিও বলা হয়ে থাকে। কেন বায়োগ্যাসকে শক্তির একটা ভালো উৎস বা গুড সোর্স অফ এনার্জি হিসেবে বলা হয়ে থাকে? কারণ এটা ছাই তৈরি করে, মিথেন উৎপন্ন করে, এটা ধোঁয়া ছাড়াই চলে, অক্সিজেনের অভাবে পচে যায়। আমরা জানি যে যখন কোনো একটা এনার্জি বা শক্তিকে আমরা বার্ন করছি বা জ্বালাচ্ছি, যদি সেটা স্মোক বা ধোঁয়া উৎপন্ন করে, সেখান থেকে এয়ার পলিউশন তৈরি হয়ে থাকে। আর এয়ার পলিউশন হচ্ছে একটা মেজর এনভায়রনমেন্টাল পলিউশনস এর মধ্যে পড়ছে। তাহলে বায়োগ্যাসকে শক্তির একটা ভালো বা গুড সোর্স অফ এনার্জি বলা হয়, কারণ এটা যখন বার্ন করা হয় তখন এটা কোন রকম কোনো স্মোক রিলিজ হয় না। তাপবিদ্যুৎ বা থার্মাল পাওয়ার প্ল্যান্টকে একটা খারাপ উৎস হিসেবে বিবেচনা করা হয় কেন? যেহেতু এটি খুব কম পরিমাণে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে ক্ষতিকারক গ্যাস নির্গত হয়, যেহেতু বিদ্যুৎ ক্ষতিকারক এবং পরিবেশকে দূষিত করে, আরেকটা হচ্ছে যেহেতু তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি কম পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে। সঠিক উত্তরটি হলো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে ক্ষতিকারক গ্যাস নির্গত হয়, তাই থার্মাল পাওয়ার প্ল্যান্টকে ব্যাড সোর্স অফ এনার্জি হিসেবে কনসিডার করা হয়ে থাকে। যখনই ক্ষতিকারক গ্যাস রিলিজ হচ্ছে, জীবাশ্ম জ্বালানি যখন ক্ষতিকারক গ্যাস রিলিজ হচ্ছে তখন সেটা এয়ারে গিয়ে মিশছে, সেখান থেকে এয়ার পলিউশন এর কনসেন্ট্রেশন, এয়ারের কনসেন্ট্রেশন বাড়াচ্ছে এবং সেখান থেকে পলিউটেন্ট বা রিলিজ হচ্ছে পলিউশনস এর মাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে। জলবিদ্যুৎ বা হাইড্রো পাওয়ার প্ল্যান্টসকে খারাপ না ভালো শক্তির উৎস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে? তোমার কি মনে হয়? অপশনস এ ভালো, কারণ এটা একটা কার্বন অক্সাইডকে রিলিজ করে। সেকেন্ড অপশনস খারাপ, কারণ এটা শক্তির উৎস হিসেবে জল ব্যবহার করে। নাম্বার 3 ভালো, কারণ এটি বায়ুমণ্ডলকে দূষিত করে না। আর নাম্বার 4 হচ্ছে খারাপ, কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানোর সময় কোনো রকম কোনো ছাই তৈরি করে না। তাহলে হাইড্রো পাওয়ার প্ল্যান্টস কে সঠিক উত্তরটি হলো আমরা গুড সোর্স অফ এনার্জি বলি, কারণ এটা যখন, কারণ এই হাইড্রো পাওয়ার প্ল্যান্টস কে বা হাইড্রো পাওয়ার প্ল্যান্টস ডাজ নট পলিউট দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলকে বা এয়ারকে কোন রকম ভাবে কিন্তু দূষণের মাত্রা বাড়ায় না, তাই এটা গুড সোর্স অফ এনার্জি। অপশন 3 বা গ উত্তরটা হচ্ছে রাইট অ্যান্সার। Which of these processes explains the extractions of the sun energy to generate energy to light a bulb? Okay, এই প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি বাল্ব জ্বালানোতে শক্তি উৎপন্ন করার জন্য সূর্যের শক্তি নিষ্কাশনকে ব্যবহার, সূর্য থেকে যে আমরা এনার্জি বা শক্তিটা পাই সেখান থেকে বাল্ব জ্বালানো হয়ে থাকে, এই প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি? বৈদ্যুতিক শক্তিকে সৌরশক্তিতে রূপান্তরিত করায়, সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে, নাকি সৌরশক্তিকে গতিশক্তিতে, নাকি গতিশক্তিকে সৌরশক্তিতে? দেখো সূর্যের শক্তিকে বা সোলার এনার্জিকে যখন ব্যবহার করছি তখন সঠিকভাবে বা সৌর শক্তিকে ব্যবহার করা হবে। তো সুতরাং খ অথবা গ এই দুটো অ্যান্সারের মধ্যে কোনো একটা হবে। আর যেহেতু ইলেকট্রিসিটির ব্যাপার আছে, তো সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই ক্ষয়ের উত্তরটাই রাইট হবে, যে সৌরশক্তিকে বা সোলার এনার্জিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়ে থাকে বাল্ব জ্বালানোর জন্য।
জ্বালানোর জন্য। এখন অনেক জায়গায় ইকো বা সোলার এনার্জিকে কাজে লাগিয়ে আমাদের বাল্ব জ্বালানো হচ্ছে, বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। তো এখানে সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে, কনভার্সন অফ সোলার এনার্জি ইনটু দ্য ইলেকট্রিক এনার্জি। তাপ এবং আলোর আকারে শক্তি ড্যাশ দ্বারা প্রাপ্ত হয়। এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট অ্যান্ড লাইট ইজ অবটেন্ড বাই বায়োমাস, ফসিল ফুয়েলস, সান নাকি উইন্ড। সঠিক উত্তরটি হলো একমাত্র সূর্য থেকে যে এনার্জিটা পায় সেটা হিট এবং লাইট এনার্জি হিসেবে পেয়ে থাকি। এখান থেকে আমরা একটু ইনফরমেশনস নিতে পারি যে দ্য সানস এনার্জি ওয়ার্মস দ্য প্ল্যানেট সারফেস। সূর্য থেকে যে শক্তিটা আসে সেটা হলো প্ল্যানেটের সারফেসটাকে ওয়ার্ম করছে, পাওয়ারিং টাইটানিক ট্রান্সফার টু হিট অ্যান্ড প্রেশার ইন ওয়েদার প্যাটার্নস অ্যান্ড ওশিয়ান কারেন্টস। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি আমাদের জ্বালানির একটা ভালো উৎস হিসেবে চিনতে সাহায্য করে? ফিজিক্যাল স্টেট, অ্যাভেলেবিলিটি ইন অল রিজিয়নস, সব দেশের জন্য সাশ্রয়ী নাকি প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। সঠিক উত্তরটি হলো যে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে, প্রডিউস এ লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি। যদি কোনো একটা জ্বালানির দহন বা বার্নের ফলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে, সেটা হচ্ছে আমাদের তখন বলতে পারি যে গুড সোর্স অফ ফুয়েল, কারণ শক্তিকে বিভিন্ন আরো পারপাস বা মেটেরিয়ালস বা আরো অন্যান্য জিনিসে অনেক কাজে লাগানো হয়ে থাকে। পৃথিবীর অভ্যন্তরে আটকে থাকা তাপকে কি বলা হয়? অপশনস: তাপ শক্তি, গতিশক্তি, ভূতাপীয় শক্তি নাকি তাপ শক্তি বা থার্মাল এনার্জি যেটাকে বলছি। তো এখানে আমরা জানি যে আর্থের ইনসাইডের মধ্যে বা আর্থের ভেতরের মধ্যে, তলার মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি স্টোর থাকে, যেটাকে জিওথার্মাল বা ভূতাপীয় শক্তি বলা হয়ে থাকে। জিওথার্মাল এনার্জি হচ্ছে একটা ক্লিন এবং সাস্টেনেবল এনার্জি, যেটা কিনা অরিজিনেট হয়েছে একটা গ্রিক ওয়ার্ডস দিয়ে। রিসোর্সেস অফ জিওথার্মাল এনার্জি রেঞ্জ ফ্রম দ্য গ্রাউন্ড টু ওয়াটার অ্যান্ড হট রক। ওকে, তাহলে এখান থেকে দুটো কোশ্চেন্স তোমরা নোট ডাউন করে নাও যে পৃথিবীর আভ্যন্তরীণ তাপ শক্তিকে, পৃথিবীর আভ্যন্তরীণ তাপকে কি বলা হয়ে থাকে? জিওথার্মাল এনার্জি, যেটা কিনা একটা ক্লিন এবং সাস্টেনেবল। ক্লিন এনার্জির এক্সাম্পল অনেক সময় হিসেবে আসতে পারে, সেটা কিন্তু জিওথার্মাল এনার্জি। Solar chimney is an example of active solar energy or passive. Solar chimney সেটা অ্যাক্টিভ সোলার এনার্জি নাকি প্যাসিভ সোলার এনার্জির এক্সাম্পল? প্যাসিভ সোলার এনার্জির এক্সাম্পল। নিচের কোন কৌশল বা টেকনিকটা হলো সূর্যালোক থেকে শক্তি উৎপাদনের একটা ওয়ে? ইনভার্টার, নেট মিটারিং, ফটোভোল্টিক নাকি অ্যারে? সঠিক উত্তরটি হলো ফটোভোল্টিক টেকনিক্স এর মাধ্যমে আমরা সানলাইট থেকে এনার্জি প্রডিউস করতে পারি। Which of the following is not an example of active solar energy? কোনটা অ্যাক্টিভ সোলার এনার্জির উদাহরণ নয়? Radiant floor, concentrated solar power, Trombe world, photovoltaic system. সঠিক উত্তরটি হলো ট্রম্বে ওয়ার্ল্ডটা অ্যাক্টিভ সোলার এনার্জির কোন রকম কোনো এক্সাম্পল নয়। এখানে দেখো রেডিয়েন্ট ফ্লোর, কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার, ফটোভোল্টিক সিস্টেম, এই তিনটেই কিন্তু অ্যাক্টিভ সোলার এনার্জির এক্সাম্পল। তাহলে ট্রম্বে ওয়ার্ল্ডটা একটু ইউনিক, যেটা কিনা অ্যাক্টিভ সোলার এনার্জির এক্সাম্পল বা উদাহরণ নয়। সৌর বিকিরণ ড্যাশ বিকিরণ নামেও পরিচিত। সোলার রেডিয়েশনস অলসো নোন অ্যাজ ড্যাশ রেডিয়েশনস। co-energy radiations, electric radiations, electromagnetic radiations, electromechanical radiation. সব সময় মনে রাখবে সোলার রেডিয়েশনস কে তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস বলা হয়ে থাকে। এখানে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক এর সাথে ইলেকট্রোমেকানিক্যাল রেডিয়েশনসটা গুলিয়ে ফেলবে না। সবসময় মনে রাখবে সোলার রেডিয়েশনস অলসো নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ বলা হয়ে থাকে সৌর বিকিরণকে। নিচের কোনটি সূর্যে ঘটে এবং সৌরশক্তি উৎপন্ন করার জন্য দায়ী? নিউক্লিয়ার ফিশন, ফিউশন, দুটোই নাই কোনটা? সঠিক উত্তর হলো নিউক্লিয়ার ফিউশন। Which of the following is a non-renewable source of energy? কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস? নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি বলতে যে সোর্স বা যে এনার্জিটা আমরা বারবার প্রডিউস করতে পারি না, সেটা হচ্ছে নন রিনিউয়েবল, মানে নন রিনিউ করা যায় না, সেটাকে আমরা নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি বলি। যেমন হচ্ছে কাঠ, সূর্য, জীবাশ্ম জ্বালানি, বায়ু। সঠিক উত্তরটি হলো
জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল, যেটা কিনা নন রিনিউয়েবল সোর্স এনার্জির একটা উদাহরণ। দ্য সোর্স অফ ওসিয়ান থার্মাল এনার্জি ইজ সমুদ্রের তলদেশে গলিত ম্যাগমা, ঘর্ষণ শক্তি, মধ্য সাগরীয় রিজের কাছে প্লেট চলাচল, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হলো কোনোটাই নয়। একটু এক্সপ্লানেশনস গুলো দেখে নিই। ওশিয়ান থার্মাল এনার্জিকে আমরা ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সনস বলা হয়ে থাকে। Is a method of using the temperature difference between the deep parts of the sea, which are hot, and shallow parts of the sea, which are cold, to run a heat engine and produce useful works. Basically, ocean thermal energy conversion is an electricity generating system. এখান থেকে তোমরা মনে রাখো যে ওশিয়ান থার্মাল এনার্জিকে ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সনস বা ওটেক বলা হয়ে থাকে। নোট ডাউন করে নাও ওটেকের ফুল ফর্মটা, ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন। ভীষণ ইম্পর্টেন্ট সিবিএ এবং আইডিসি পেপারে যারা ইভিএস কে নিয়েছো। আরেকটা হচ্ছে ওশিয়ান থার্মাল এনার্জির কনভার্সনসটা কিসে হয়? ইলেকট্রিসিটিতে জেনারেটিং সিস্টেমে কনভার্সনস হয়ে থাকে। ওটেক কিসে ব্যবহার করা হয়ে থাকে? থার্মাল গ্রেডিয়েন্ট বিটুইন এ কুলার ডিপ অ্যান্ড ওয়ার্মার স্যালো অর সারফেস সি ওয়াটার্স টু রান এ হিট ইঞ্জিন অ্যান্ড প্রডিউস ইউজফুল ওয়ার্ক, usually in the form of electricity. Next question, নিচের কোনটি সৌরকোষে সাধারণত ব্যবহৃত হয়? অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, সিলিকন, কপার। সঠিক উত্তরটি হলো সোলার সেলে ব্যবহৃত মেটেরিয়ালটি হলো সিলিকন। একটু এক্সপ্লেনেশনস গুলো দেখে নিই। সোলার সেলকে ফটোভোল্টিক সেলও বলা হয়ে থাকে, যেটা কিনা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস সানলাইটকে ডাইরেক্টলি ইলেকট্রিসিটিতে কনভার্ট করে ফটোভোল্টিক এফেক্টের মাধ্যমে, যেটা কিনা একটা ফিজিক্যাল এবং কেমিক্যাল ফেনোমেনন। সোলার সেলসে সেমি কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সিলিকন, ক্যাডমিয়াম, টেলেরাইট, কপার, ইন্ডিয়াম, গ্যালিয়াম, সেলেনাইট। সোলার সেল ফটোভোল্টিক এফেক্ট প্রিন্সিপালস ওয়ার্কিং প্রিন্সিপালস এর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। Photovoltaic effect is the production of electricity by a material when it is exposed to light. Okay. আর সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস হিসেবে এখানে সিলিকন, ক্যাডমিয়াম, টেলরাইট এন্ড কপার, ইন্ডিয়াম, গ্যালিয়াম, সেলেনাইট ব্যবহার করা হয়ে থাকে। আর কন্ডাক্টরস হিসেবে কপার, আয়রন, অ্যালুমিনিয়াম। তাহলে এই যে কোশ্চেনটা, এখান থেকে তোমরা অনেক কিছু কোশ্চেনস নোট ডাউন করে নাও যে সোলার সেলকে কি বলা হয়ে থাকে, আরেকটা নাম কি কি নামে পরিচিত? সোলার সেল ফটোভোল্টিক সেল নামেও পরিচিত। সোলার বা ফটোভোল্টিক সেলের মাধ্যমে সূর্য শক্তি ইলেকট্রিসিটিতে কনভার্ট হয়ে থাকে। কি কি সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস ব্যবহার করা হয়? সিলিকন, ক্যাডমিয়াম, টেলরাইট, কপার, ইন্ডিয়াম, গ্যালিয়াম, টেলনাইট। সোলার সেলসে এই যে ফটোভোল্টিক এফেক্টের মাধ্যমে সৌরশক্তি ইলেকট্রিসিটিতে কনভার্ট হয়, সেটা কিনা ফটোভোল্টিক এফেক্ট উপর বেস করে। ওকে। আর সেমিকন্ডাক্টর হিসেবে কি কি মেটেরিয়ালস ব্যবহার করা হয়? সিলিকন, ক্যাডমিয়াম, টেলরাইট, কপার, ইন্ডিয়াম, গ্যালিয়াম, সেলিনাইট। আর কন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কপার, আয়রন, অ্যালুমিনিয়াম। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ হেল্পফুল হতে চলেছে। যদি কোনোরকম কোনো কোশ্চেন্স বা কোয়ারিজ থাকে নিজের কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি কোনো ডাউট থাকে সেটাও তোমরা লিখতে পারো, আমি ক্লিয়ার করব। নেক্সট ভিডিওতে আর একটা অন্য ইউনিট নিয়ে তোমাদের কাছে আসছি। প্রত্যেকটা ক্লাস ভীষণ ভালোভাবে থরলি ফলো করবে, নোট ডাউন করে রাখো, কারণ আগামী পরীক্ষাতে 1-2 মাসের পরীক্ষার মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ও প্রত্যেকটা ভিডিও ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরো দেখা হবে নেক্সট আরেকটা ইউনিট নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।